জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই শুনতে পাচ্ছ। আমরা অলরেডি চলে আসছি ভার্সিটি কোশ্চেন সলভ নিয়ে। অলরেডি তোমরা অনেক দিন ধরে শুনছো যে আমরা ক্লাস নিয়ে হাজির হব। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো, সকলেরই প্রথম যে ধাপটা সেটা হচ্ছে যে বিগত সালের কোশ্চেনগুলো জানতে হবে, বিগত সালের কোশ্চেনগুলো বুঝতে হবে। কারণ তুমি যদি নাই জানো যে বিগত সালের কোশ্চেনগুলো কিভাবে আসে বা কোন প্যাটার্নে আসে, সেটা যদি না জানো তাহলে কিন্তু তোমার যেই স্বপ্ন, এই স্বপ্ন আর স্বপ্নই থেকে যাবে। কারণ আমাদের একটা অগোছালো অগোছালো প্রস্তুতিটা আমাদের যেই স্বপ্ন, এই স্বপ্নটাকে কিন্তু আহ, বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত করে। তো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, তোমার কিন্তু কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। এবং কোশ্চেন প্যাটার্ন বুঝবা তখনই যখন দেখবা যে বিগত সালের কোশ্চেনগুলো কেমন আসছে, এবং এই কোশ্চেনগুলো সমাধান করে বুঝতে পারবা যে কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসে। তো আমরা ভার্সিটি কোশ্চেন সলভ নিয়ে আমরা নতুনভাবে তোমাদের কাছে চলে আসছি, বিশেষ করে আমাদের আই স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আমরা এটা সম্প্রচার করছি। সাথে আমাদের লাইভ রয়েছে, আমাদের লাইভ হচ্ছে ভার্সিটি কোশ্চেন সলভে। তো তোমরা যারা আসছো আমাদের পেজটা, মানে যেহেতু আমাদের একেবারে এই মহৎ উদ্যোগটি তোমাদের জন্যই নেওয়া, তোমরা যদি শেয়ার করে দাও, তোমরা যদি জানিয়ে দাও যে আমাদের আহ, এই প্রজেক্ট বা হচ্ছে যে এই প্রচেষ্টা তোমাদের জন্য, তো তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানিয়ে দাও এবং শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি কয়েকটা জায়গায়। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছে। তো যেহেতু সবারই দরকার কোয়েশ্চেন সলভ করা, বিগত সালের কোয়েশ্চেনগুলো, তো আমরাই প্রথম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন সলভ নিয়ে হাজির হয়েছি টোটালি লাইভ ক্লাসে। তো তোমরা যারা আছো তোমরা জানাবে আমাকে ঠিক মতো এতক্ষণ শুনতে পেয়েছো কিনা। আমার কাছে মনে হচ্ছে যে ওরকম কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ, অনেকে মেনশন করতেছে তোমাদের বন্ধু বান্ধবদের। তা আমার বিশ্বাস তোমরা যারা আছো তোমরা সবাই জানিয়ে দিবে তোমাদের বন্ধু বান্ধবদেরকে। ওকে, আচ্ছা, একটু আমি দেখে নিই, আমি একটু শেয়ার করে দিই। তো তোমাদের অনেক উপকার হবে এই ক্লাসগুলোর জন্য। আই থিঙ্ক তোমরা যারা এখানে রয়েছো তোমরা ক্লাসগুলো করলে তোমাদের যে কোয়েশ্চেন সলভের বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সালের, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন প্যাটার্ন কীভাবে হয়, জাহাঙ্গীরনগর ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলোর কোয়েশ্চেনগুলো কীভাবে হবে সেগুলো তোমাদের মাঝে নিয়ে আসব। তবে আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদের একটু সুযোগ দিতে হবে। তো সুযোগটা পাওয়ার জন্য বা আমাদের যে সুযোগটা আমরা চাইবো, সেই সুযোগটা হচ্ছে তোমরা যত বেশি প্রচার করবে তত বেশি আমরা উৎসাহ পাবো। সেই উৎসাহ পেলে আমরা এই জায়গাটা অনেক বেশি ভালোভাবে চালিয়ে নিতে পারবো। তো আমরা আজকে শুরু করছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা আছো তাদের 19-20 সেশন, মানে গত সেশনে যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটা আমরা সমাধান করব। আমাদের হয়তো বা একটা ক্লাস, মানে একটা কোশ্চেন আমরা একদিনে সমাধান করতে পারবো না, দুইটা বা একাধিক ক্লাসে আমরা সেগুলো সমাপ্ত করব। তো তোমরা যারা আসছো আমার বিশ্বাস তোমরা খুব ভালোভাবেই সেগুলো মনোযোগ দিয়ে আয়ত্ত করে নিবে। যারা হচ্ছে 2021-এর শিক্ষার্থী, যারা 2020-এর শিক্ষার্থী, দুইটি সেশনেরই খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু বলা যায় এটাকে। যেহেতু তোমাদের পরীক্ষার বিষয়গুলো, টপিকগুলো তোমরা ধরতে পারবা, ধরতে পারার জন্য বা হচ্ছে যে তোমরা যে প্রিপারেশনটা নিচ্ছ এই প্রিপারেশনটা নেওয়ার জন্য তোমাদের এই প্রস্তুতিটা অনেক দরকার। ওকে, তো আমরা আজকে শুরু করি। আমরা আজকে শুরু করব 2019-20 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান। তো প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে আমি আজকে আমরা আলোচনা করব বাংলা এবং ইংরেজি এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে। বাংলা এবং ইংরেজি আমাদের বাংলা কোয়েশ্চেনগুলো সলভ দিবে একবার ব্যাখ্যা সহকারে আমাদের উজ্জ্বল স্যার, আর আমি ইংলিশটা নিয়ে আসব। তবে যেহেতু বাংলাটা আগে শুরু করি, দেন হচ্ছে যে আমি ইংরেজিটা দিব। তো ইংরেজিটা তোমরা খুব দ্রুতই পেয়ে যাচ্ছ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরের যে কোশ্চেন এসেছে বাংলা কোশ্চেনটা শেষ হলে আমি ইংরেজি নিয়ে হাজির হব। আর আমাদের যেহেতু আজকে একবার প্রথম, আমরা আজকে শুরু করেছি এই ক্লাসটি, তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে তোমাদের বন্ধুবান্ধব বা যারা আছে তাদেরকে সবাইকে শেয়ার করে দাও, তাদেরকে মেনশন করে দাও। এখনো কিন্তু আমরা শুরু করি নাই, এর আগে যদি সবাইকে জানিয়ে দিতে পারো তাহলে তোমাদের ইচ্ছা, তোমাদের উৎসাহ, এই জিনিসগুলো পেলে আমরা খুব দ্রুতই এই জিনিসটাগুলো চালিয়ে নিতে পারবো এবং সকল বিগত সালের যে কোশ্চেনগুলো আছে সকল বিশ্ববিদ্যালয়ের সেই জিনিসগুলো সলভ করব। ঠিক আছে? তো আসো
আমি শুরু করছি বাংলা নিয়ে। আমি যেহেতু বাংলা সমাধান করব না, তোমাদের উজ্জ্বল ভাই হচ্ছে যে এটা সমাধান করবে। যারা 20 রয়েছে, যারা 21 রয়েছে, খুব ভালোভাবেই সেটি বুঝতে পারবে আশা করি। ওকে, তো আমি চলে যাচ্ছি, আমি আবার চলে আসব ইংরেজি কোশ্চেনের সলভ নিয়ে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এবং আজকে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 2019-20 সেশনের যে প্রশ্নগুলো ছিল বাংলা বিষয়ের। আজকের পর্বে আমরা বাংলা এবং ইংরেজির যে সকল প্রশ্নগুলো আছে সেগুলোকে কিভাবে সমাধান করা যায় বা এগুলোর একটা ব্যাখ্যা সহকারে যে সমাধান সেটা দেওয়ার জন্যই আজকে আমরা আজকের এই লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। তো আজকে প্রথমেই আমি বাংলার বিষয়ে যেহেতু এসেছি এবং বাংলার প্রশ্ন নিয়ে কথা বলার সময় আমাদের আগে প্রথমেই টেক্সট বুকটা একটু ভালোভাবে পড়তে হবে, কারণ টেক্সট বুক থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। তো প্রথমেই আমরা দেখি যে 2019-20 সেশনে কয়টা প্রশ্ন আসছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট 16টি প্রশ্ন আসছিল এবং 16টি প্রশ্ন কিন্তু এখানে আমরা যেখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর করছি সেটি অরবিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে। এবং এই প্রশ্ন ব্যাংকের প্রথম যে প্রশ্ন সেটি তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে প্রশ্ন সেটি কিন্তু করা হয়েছে লোকলোকান্তর কবিতা থেকে, এবং লোকলোকান্তর কবিতায় যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে লোকলোকান্তর কবিতায় চেতনার তুল্য রূপ হলো কি। এখানে আমরা কবিতাটা যদি পড়ি তখন কিন্তু সেখানে দেখা যায় যে কবি বলেছেন যে আমার চেতনার জন্য একটি সত্যিকার পাখি, বসে আছি সবুজ অরণ্যে চন্দনের ডালে। তো অর্থাৎ এখানে চেতনাতুল্য রূপ হিসাবে কিন্তু পাখিকে মনে করা হয়েছে। এবং দেখি এখানে আমাদের উত্তর কি দেওয়া আছে। এখানে উত্তর কিন্তু দেওয়া আছে উত্তর হিসেবে বি, অর্থাৎ পাখি। এবং এখানে এই যে আমি যেই কোয়েশ্চেন সলভটি করছি অরবিটের, এখানে কিন্তু ব্যাখ্যা সহকারে এটির উত্তর দেওয়া আছে। এবং দেখি ব্যাখ্যায় আসলে এই বিষয়ে কি বলা হয়েছে। ব্যাখ্যায় বলা হচ্ছে লোকলোকান্তর কবিতায় চেতনার তুল্য রূপ হলো পাখি। কবি এখানে তার কবিতার জয়গাথা তুলে ধরেছেন। কবি শুরুতেই তার কবিতাতে কবি বলেছেন আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। কবি এখানে তার কবিতা সত্তাকে একটি সাদা পাখির উপমায় প্রকাশ করেছেন, যে কিনা সবুজ বনের এক চন্দন গাছের ডালে বসে আছে। অর্থাৎ এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে যে চেতনা তুল্য রূপে কাকে বলা হয়েছে, এখানে এই পাখিকে কিন্তু বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্নে চলে যাই, এবং পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ করব যে এই লাইভটাকে একটু সবাই তাদের পার্সোনাল টাইম লাইনে শেয়ার করুন, এবং সাথে সাথে আপনাদের বন্ধুদেরকেও মেনশন করতে পারেন, বন্ধুদেরকে কাছে এটি মেসেজ হিসাবেও দিতে পারেন। এবং 21-22 শিক্ষাবর্ষের যে সকল স্টুডেন্ট আছে তাদের কাছেও কিন্তু এই লাইভটি শেয়ার করতে পারেন, যাতে তারাও এই লাইভ থেকে উপকৃত হতে পারে। তো এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে, এবং পরবর্তী প্রশ্নটি হচ্ছে জীবন ও বৃক্ষ থেকে, জীবন ও বৃক্ষের মোতাহার হোসেন চৌধুরীর। এখানে বলা হয়েছে জীবন ও বৃক্ষে প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর মনুষ্যত্বের সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছেন কাকে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নদীর গতির সাথে বলেছেন, কিন্তু মোতাহার হোসেন চৌধুরী কিন্তু এখানে জীবন ও বৃক্ষে মনুষ্যত্বের সঙ্গে সাদৃশ্য পেয়েছেন কিন্তু বৃক্ষের সাথে। অর্থাৎ মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষের সাথে, কিন্তু নদীর গতির সাথে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে দেখি যে আসলে এই বিষয়ে যে মনুষ্যত্বের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর এর সাদৃশ্য খুঁজে পেয়েছেন সেটি এখানে ব্যাখ্যা হিসেবে কি দেওয়া আছে অরবিটে। মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধি হয় বলে কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নদীর মাঝে জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। তিনি ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়, যা মানুষের জীবনের সঙ্গে তুলনীয়।
নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোয় তা ততটা স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন নদীর গতি, কিন্তু জীবনবৃক্ষে মোতাহার হোসেন চৌধুরী সেটি বৃক্ষের মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, এবং পরবর্তী প্রশ্নটি হলো, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, এটি উদ্ধৃতিটি যে রচনার অন্তর্গত, এটি কোথায় আছে আমরা কি কেউ বলতে পারবো? আমরা একটু এই প্রশ্নটার উত্তর, যেহেতু এখানে দেয়াই আছে তাহলে তার আলাদাভাবে বলার জায়গা রাখে না, যে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, এই উদ্ধৃতিটি যে রচনার অন্তর্গত সেটি হচ্ছে আমার পথ, যেটি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। তো আমার পথে কাজী নজরুল ইসলাম যে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, এটি কেন বলেছেন এটির ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে, এবং ব্যাখ্যাটা আমরা পড়ে দেখতে পাই যে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম এমন এক আমিত্ব শক্তির প্রকাশ ঘটিয়েছেন যে সত্তা কিনা সত্য প্রকাশে নির্ভীক ও অসংকোচ। উদ্দীপকেও আমরা এই আমি সত্তার সত্য প্রকাশে দৃঢ়তা প্রত্যক্ষ করি। প্রবন্ধে আমরা এক আমি সত্তাকে দেখি। প্রাবন্ধিক বলতে চেয়েছেন যে আমি সত্তা সত্য কল্যাণকর, তার রুদ্র তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে। তার এ পথ নির্দেশকে সত্য অভিনয়কে মেনে নিতে পারে, কিন্তু অন্যায়কে সহ্য করে না। প্রাবন্ধিক তার ঔপনিবেশিক সমাজের শৃঙ্খল অবলোকন করে বলেছেন, সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করার সাহস না থাকলে ব্যক্তি জীবনে নেমে আসে পরনির্ভরতা, আর ভুলণ্ঠিত হয় তার ব্যক্তিত্ব। সত্যের দাপটে দাম্ভিক হওয়া প্রাবন্ধিকের কাছে গ্রহণযোগ্য, কেননা এ সত্য দম্ভ যাদের আছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব। অর্থাৎ এখানে আত্মকে যে চিনলেই যে তখন আর পরনির্ভরতার জন্য মানুষকে বসে থাকতে হয় না, সেটি কিন্তু এখানে বলা হয়েছে, এবং এটি আছে আমার পথ প্রবন্ধে। তো এর পরবর্তী প্রশ্নে চলে যাই। এর পরবর্তী প্রশ্নটি আছে নেকলেস গল্পে। নেকলেস গল্পে শিশু নিয়ে চাম্পস এলিসিস এ ঘুরে বেড়াচ্ছিল। এখানে নেকলেস গল্পটি গীতা মোপাসার, সেখানে ম্যানুয়েল দ্য আসাম সাহেবে বলা হয়েছে যে নেকলেস গল্পে শিশু নিয়ে চাম্পস এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল। এখানে ঘুরে বেড়াচ্ছিল কে? এখানে মাদাম ফোস্টিয়ার। এখানে মাদাম ফোস্টিয়ার কি, যার কাছ থেকে আমরা ওই নেকলেসটা পাই মাদাম লয়সেল, সেই মাদাম ফোস্টিয়ার। এখানে নেকলেস গল্পে ফুটে উঠেছে একজন উচ্চাভিলাষী এবং লোভী নারীর চিত্র। গল্পের মূল চরিত্র সবসময় কিভাবে বিলাসিতা করা যায় তা নিয়েই চিন্তায় ব্যস্ত থাকে, কিন্তু বাস্তবতার মুখোমুখি হওয়ার সাথে সাথেই সে তার ভুল বুঝতে পারে। নেকলেস গল্পটি অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য বিপুল জনপ্রিয়তা লাভ করে। গল্পের নায়িকার নাম মাতিলদা লয়সেল, মাদাম লয়সেল, যার বান্ধবী মাদাম ফোস্টিয়ার চাম্পস এলিসিসে একটি শিশু নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। মাদাম ফোস্টিয়ার যে হচ্ছে এই নেকলেসের আসল মালিক, এবং নেকলেস যেটি নিয়ে এত কাহিনী, সেই নেকলেসটির দাম কত সেটা কি কেউ এখানে বলতে পারবে? আসল যে দাম, নেকলেসটার আসল মূল্য কত ছিল সেটা কি কেউ বলতে পারবে? একটু কমেন্টে জানাও। এখানে দেখছি অনেকেই কমেন্ট করছে, সানজিদা আফরোজ, শেখ কামরুল ইসলাম, সামিরা সুলতানা, শিহাবুদ্দিন মামুন, অনেকেই কমেন্ট করছো। তোমরা কি কেউ বলতে পারবে যে এখানে যে নেকলেসটির কথা বলা হয়েছে, এই নেকলেসটির আসল দাম কত ছিল? এর মধ্যে কিন্তু উত্তর আমরা পেয়ে গেছি। ফারহানা তোমা বলেছে 500 ফ্রা, অর্থাৎ 500 ফ্রাও হবে না, এরকম একটি গল্পের শেষে আমরা জানতে পারি। তবে এর পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, সভ্যতার বিস্তারের সাথে সাথে যা বিলুপ্ত হয়েছে। এখানে অনেকে কিন্তু উত্তর দিচ্ছে এবং তাদের সবারই উত্তর সঠিক হচ্ছে 500 ফ্রা। সবাই একটু লাইভটি শেয়ার করতে পারো যাতে আরও অনেকেই আমাদের এই লাইভ অনুষ্ঠানে যোগ দিতে পারে। পরবর্তী প্রশ্ন, সভ্যতার বিস্তারের সাথে সাথে যা বিলুপ্ত হয়েছে, পণ্য, কৃষকের দারিদ্র্য, দেশি শিল্প নাকি কৃষি অর্থনীতি? এবং সেটি উত্তর হচ্ছে দেশি শিল্প। কারণ আমাদের যে শিল্প সেটি পাট শিল্প, অতীতে আমাদের পাট শিল্প অনেক সমৃদ্ধ ছিল এবং এই পাট দিয়ে অনেক ধরনের পণ্যই তৈরি করা হতো। তার পাশাপাশি আমাদের অনেক ধরনের বস্ত্র তৈরি করা হতো, কিন্তু বর্তমানে সেগুলো অনেক ধরনের আধুনিক যন্ত্রপাতি এবং সুতার কারণে এগুলো বর্তমানে একরকম নেই বললেই চলে, অনেক কমই পাওয়া যায়। সেজন্য এখানে
বলা হয়েছে যে সভ্যতার বিস্তারের সাথে সাথে যা বিলুপ্ত হয়েছে সেটি হচ্ছে দেশি শিল্প। আমরা দেখি এখানে দেশি শিল্পে কি বলা হয়েছে, যে আসলে কেন দেশি শিল্পের বিলুপ্ত হয়েছে সভ্যতার বিস্তারের সাথে সাথে। এখানে আমরা ব্যাখ্যাটা দেখি। ব্যাখ্যায় গেলে দেখা যায়, চাষাধ্যক্ষ প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন তৎকালীন কৃষকের দারিদ্র্যপূর্ণ জীবনচিত্র তুলে ধরেছেন। শত বছর পূর্বে আমাদের কৃষক সমাজ ছিল আত্মনির্ভরশীল, স্বয়ংসম্পূর্ণ। আমাদের অন্ন বা বস্ত্রের অভাব ছিল না। নারীরা হেসে খেলে বস্ত্রের অভাব মেটাতো, পুরুষেরা গান গেয়ে ধান উৎপাদন করত আর মসলিন বানাতো। কিন্তু সভ্যতার অন্ধ অনুকরণে বিলুপ্ত হয়েছে দেশি শিল্প। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রাবন্ধিক দেশি শিল্প, বিশেষত নারী সংশ্লিষ্ট শিল্পের পুনরুদ্ধারের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন, সামগ্রিক উন্নয়নের জন্য গ্রামে গ্রামে পাঠশালা আর চরকার ব্যাপক প্রচার ও প্রসার দরকার। উদ্দীপক ও পঠিত প্রবন্ধের আলোকে আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি, স্বাবলম্বী হওয়ার জন্য চাই অন্ধ বিলাসিতার অনুকরণ বাদ দিয়ে দেশীয় শিল্পের সাথে মেধা, শ্রম ও উদ্যোগের যৌথ সমন্বয়। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অতীতে যে আমাদের দেশি শিল্পগুলো বিলুপ্ত হয়েছে সেটিকে এখনও বর্তমানে আমাদের সেটিকে আবার পুনরুদ্ধার করা প্রয়োজন। কারণ দেশি শিল্পের যে আমাদের গৌরব, সেটি কিন্তু আমাদের দেশের জন্য একটি গর্ব। এবং দেশি শিল্পের মসলিন, তারপরে আরও বিভিন্ন ধরনের পাটের তৈরি পণ্য সামগ্রী, সেগুলো কিন্তু একসময় আমাদের দেশে খুবই জনপ্রিয় ছিল এবং সেগুলো বিদেশেও রপ্তানি হতো। এবার পরবর্তী প্রশ্ন চলে যায়। এখানে নিজ কর্মদোষে হাই মজাইলা, একটি 6 নম্বর প্রশ্ন। নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা, এই কর্মদোষ হলো কি? এখানে নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা, এই কর্মদোষ হলো মেঘনাদের, রাবণের, বিভীষণের নাকি সুবর্ণখার? এখানে নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা, এখানে কার সম্বন্ধে বলা হয়েছে? এখানে রাবণের সম্বন্ধে এখানে বলা হয়েছে। এখানে বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে বিভীষণ এর প্রতি যে মেঘনাদ, এখানে বিভীষণ রাবণের কি হয়? কেউ কি বলতে পারবে? সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে এই বিভীষণ রাবণের কে হয়? সে কি রাবণের ভাই হয়, চাচা হয়, নাকি বাবা হয়, কি হয়? এখানে এটার উত্তর যে রাবণ হবে সেটি ঠিক আছে, কিন্তু রাবণ আর বিভীষণের মধ্যে সম্পর্ক কি? আমরা যে শুধু এখানে এটির প্রশ্নের সলভ দিব তা কিন্তু না, পাশাপাশি এই প্রশ্নগুলোর আমরা ডিপলি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় এখন যে প্রশ্নটি করলাম যে রাবণের সাথে বিভীষণের সম্পর্ক কি, এখানে মিতুর রহমান বলছে ভাই, ফারহানা তমা বলছে ভাই, আরিশা জাহান ভাই, সুমাইয়া আফরিন বলছে ছেলে, আব্দুল আল নোমান ভাই, শেখ কামরুল ইসলাম ভাই, নিতু সাহা ব্রাদার, মাহমুদা সুলতানা চাচা, মিতুর রহমান ভাই। অনেকেই ভাই বলছে, আবার মাঝে মধ্যে দেখছি চাচা, আবার ছেলে, এরকমও উত্তর পাওয়া যাচ্ছে। কিন্তু আসলে এটির উত্তর হচ্ছে রাবণের সাথে বিভীষণের সম্পর্ক হলো তারা দুইজন ভাই। আর রাবণ এবং বিভীষণের তার মাতার নাম হলো নিঃশ্বাসতী। এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। এটি যাওয়ার আগে আমরা এই প্রশ্নটির উত্তর দিই যে নিজ কর্মদোষে হাই মজাইলায় কনক লঙ্কা, এটি হচ্ছে রাবণ। এবং এটির ব্যাখ্যা কি আছে দেখি। লক্ষণ যজ্ঞাগারে প্রবেশ করে নিরস্ত্র মেঘনাদের উপর আক্রমণ করলে বিভীষণের বিশ্বাসঘাতকতার প্রতি ঘৃণা প্রকাশ করে মেঘনাদ বিভীষণকে বলেছিল, রক্ষকুলের বীর হয়ে তুমি কিভাবে তা সহ্য করছো? মহামন্ত্র বলে ফনা তোলা সাপ যেমন মাথা নত করে, তুমিও তাহলে তেমনি করে মাথা নত করেছো? মেঘনাদের এসব কথা শুনে বিভীষণ তখন মেঘনাদকে বলল, এসবের জন্য আমি দায়ী নই, আমাকে অযথাই দোষারোপ করো, বৃথাই তিরস্কার করা যায়। রাজার রাবণের কর্মদোষেই আজ এমন বিপদগ্রস্ত। এই অবস্থার জন্য রাজা নিজেও বিপদগ্রস্ত। তো এবার পরবর্তী প্রশ্ন চলে যায়, এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে কুহেলি উত্তরী তলে ড্যাশের সন্ন্যাসী। এখানে শূন্যস্থানে কি বসবে? এখানে মাঘের, পৌষের, নাকি এটিকে আমি এখন একটু ব্ল্যাক করে দিই।
এখানে বলা হচ্ছে যে কুহেলি উত্তরীতলে ড্যাশের সন্ন্যাসী, এখানে মাঘের, পৌষের, শীতের নাকি ফাল্গুনের। আমরা যে তাহারই পরে মনে সুফিয়া কামালের যে তাহারই পরে মনে কবিতাটি পড়েছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে কুহেলি উত্তরীতলে বলা হয়েছে মাঘের সন্ন্যাসীকে। আর কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী, এখানে কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। বসন্ত আসার আগে সর্বত্যাগী সর্বরিক্ত সন্ন্যাসীর মতো মাঘের শীত যেন কুয়াশার চাদর মিলিয়ে গেছে। তারপর পরবর্তী প্রশ্ন চলে যায় এবং প্রশ্নটি ৮ নম্বর প্রশ্ন। ইতিহাসের একজন সামন্ত নবাব হয়েও সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ চরিত্রটি হয়ে উঠেছে দেশপ্রেমিক নেতা, ষড়যন্ত্র জাল ছিন্নকারী, লড়াকু বীর, জনদরদী। আমরা সিরাজউদ্দৌলা নাটক যখন আরও অনেকেই সিরাজউদ্দৌলা নাটক রচনা করেছেন, কিছু কিছু জায়গায় সিরাজউদ্দৌলাকে অনেকে খলনায়ক হিসেবে উপস্থাপন করেছে, আবার অনেক জায়গায় তাকে তার চরিত্রকে নায়কের মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমরা যে সিরাজউদ্দৌলা নাটকটি দেখি, সেখানে কিন্তু সিরাজউদ্দৌলাকে দেশপ্রেমিক নেতা হিসেবে মর্যাদা প্রদান করা হয়েছে। তো এটির ব্যাখ্যা হিসেবে দেখি অরবিটে কি ব্যাখ্যা দেওয়া আছে। সিরাজ চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো একজন সামন্ত নবাব থেকে জনতার শক্তিতে জাগ্রত হবার বিশ্বাস নিয়ে দেশপ্রেমিক নেতায় পরিণত হওয়া। নাটকের উপান্তে লক্ষ্য করা যায় যে সিরাজ তার জনতা একই কাতারে দাঁড়িয়েছে, সিরাজকে তারা সমর্থন করে। কিন্তু পরবর্তী প্রশ্ন চলে যায় পরবর্তী পৃষ্ঠায়, সেখানে দেখতে পাই যে কিন্তু জনতা যুদ্ধ জানে না, তাই সেনাপতি বন্দী হবার পরে জনতা অত্যন্ত বাস্তব কারণেই ধীরে ধীরে মুর্শিদাবাদের নবাব দরবার ছেড়েছে। বুঝতে কষ্ট হয় না এই প্রস্থান অনেক কষ্টের, নিতান্তই প্রাণ বাঁচানোর তাগিদে। তাই এই জনসম্পৃক্ততায় সিরাজ চরিত্রটিকে অসামান্য উচ্চতায় নিয়ে গেছে। সিরাজের মৃত্যুতে নাটক শেষ হয়, কিন্তু করুণ রসাত্মক পরিণতি সঞ্চারের মধ্য দিয়ে বিশাল জনমানুষের মধ্যে এই লড়াকু মনোভাবকে জাগিয়ে তোলায় সিরাজ চরিত্রের সার্থকতা। এবার পরবর্তী প্রশ্নে যাই। অনেকেই দেখছি লাইভটি দেখছো, তোমরা যদি একটু সবাই শেয়ার করে দাও তাহলে আরও অনেকে কিন্তু আমাদের এই লাইভ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারবে। এখানে দেখছি আবু বকর আছে, আবু বকর সালাম জানাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে ধন্যবাদ আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য। আর পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ৯ নম্বর প্রশ্ন, এবং এটি ও কি ঘরে বালা আনবার চাই নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মরক লাগুক ঘরে। উক্তিটি করেছিল কে? উক্তিটি এখানে করেছিল মজিদ, এবং মজিদ এই উক্তিটি করেছিল কারণ রহিমা যখন বারান্দায় তার ঘরের যে পাটাতন থাকে বা দরজার সামনে বসেছিল, দরজার উপরেই, তখন মজিদ এই কথাটি বলে যে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী সৃষ্টি লালচুল উপন্যাস। এর পটভূমি ১৯৪০ কিংবা ১৯৫০ দশকের বাংলাদেশের গ্রাম সমাজ হলেও এর প্রভাব বা বিস্তার কালোত্তীর্ণ। মূলত গ্রামীণ সমাজের সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে ধর্মকে ব্যবসার উপাদান রূপে ব্যবহারের একটি নগ্ন চিত্র উপন্যাসটির মূল বিষয়। উদ্দীপকে মজিদ জমিলাকে উদ্দেশ্য করে রহিমাকে হঠাৎ গর্জন করে বলে ওঠে, আমার দরজা থিকা উঠবার কওতারে, ও কি ঘরে বালা আনবার চাই নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মরক লাগুক ঘরে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে এতটুকুর মধ্যে মজিদ বলেছে যে আমার দরজা থেকে উঠবার কওতারে, অর্থাৎ সে দরজার সামনে দরজায় বসেছিল, তখন মজিদ এই উক্তিটি করে। এরপরের প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে ১০ নম্বর প্রশ্ন, এবং ১০ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে প্রৌঢ় শব্দটির যথাযথ সন্ধি বিচ্ছেদ হলো প্র যোগ উড়ো, প্রয়রফলা ওকার যোগ উড়ো, প্রয়রফলা ওর, পয়রফলা ওকার ঔর। আমরা জানি যে সাধারণ যদি সন্ধি বিচ্ছেদ করি তখন সেখানে কিন্তু অ যোগ উ, তাতে কিন্তু ও হয়, কিন্তু এখানে আমরা যে নিপাতনে সিদ্ধ সন্ধি এখানে আমরা জানি, সেই নিপাতনে সিদ্ধ সন্ধির ক্ষেত্রে অ যোগ দীর্ঘও কিন্তু ও হয়। সেটা কিন্তু এখানে এটা হচ্ছে আমরা যে গুণ এবং বৃদ্ধি পড়েছি, এখানে কিন্তু এই সন্ধিটি বৃদ্ধি হয়েছে। তো এখানে আমরা এটির সম্বন্ধে ব্যাখ্যায় যাই। ব্যাখ্যায় অরবিটে কি দেওয়া আছে, সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ বা নিয়ম বহির্ভূত সন্ধি বলে। যেমন পয়রফলা যোগ উড়ো প্রৌঢ়, গো যোগ অক্ষ গোবাক্ষ, পর যোগ পর পরস্পর, প্রয়রফলা যোগ এসন প্রেষণ ইত্যাদি। এবার পরবর্তী প্রশ্নে যাই। তোমরা যারা এখনও মেনশন করোনি বা শেয়ার করোনি, তোমরা কিন্তু ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারো, এবং যাতে আরও অনেকে আমাদের ভিডিওটি দেখতে পায়। এবং তোমরা কারা কোথা থেকে আছো, কোথা থেকে এই লাইভটি দেখছো, তাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা দেখতে চাই যে আমাদের ৬৪ জেলা থেকেই যেন স্টুডেন্টরা আমাদের অনুষ্ঠানটি দেখে। এবার পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে
11 নাম্বার। 11 নাম্বার হচ্ছে নয়ন কমল এর যথার্থ ব্যাস বাক্য হলো নয়নের ন্যায় কমল, নয়ন কমলের ন্যায়, নয়ন, নয়নে কমল, নয়ন ও কমল। আমরা জানি যে কর্মধারয় সমাসে উপমান এবং উপমিত কর্মধারায় দুই ধরনের কর্মধারয় সমাস আছে এবং এই কর্মধারয় সমাসে উপমান এবং উপমিত এই দুটি চেনার কিন্তু একটা উপায় আছে এবং সেটি হচ্ছে যদি আমরা একটা শর্টকাট টেকনিক আমাদের অনুষ্ঠানের আমাদের শর্টকাট যে ক্যাটাগরি থাকবে প্লে লিস্ট, সেখানে কিন্তু এ সম্বন্ধে বিস্তারিত বলা থাকবে যে উপমান এবং উপমিত এটিকে শর্টকাটে চেনার উপায় কী। আর সেটি শর্টকাটে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি শর্টকাটটি কীভাবে করে। আমরা একটা শর্টকাট টেকনিক ফলো করি, সেটি আমরা এভাবে মনে রাখতে পারি যে এন এন এ এন এন। এখানে আমরা জানি উপমান উপমিত। হ্যাঁ, যদি কোনো শব্দ দুইটি শব্দের যদি প্রথমটি উপমান হয়, নাউন যদি হয় প্রথমটি নাউন হয় এবং পরবর্তীতে অ্যাডজেক্টিভ মানে বিশেষ্য যদি হয়, প্রথমটি বিশেষ্য এবং পরবর্তীতে যদি বিশেষণ হয় তাহলে সেটি হবে উপমান এবং পরবর্তীতে এন এন যদি দুইটাই বিশেষ্য হয় তাহলে সেটি হবে উপমিত। তাহলে এভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটি উপমান এবং উপমিত কর্মধারায়, এটি কিন্তু তখন আর ঘুলিয়ে যাবে না। আমরা এখানে দেখি নয়ন কমল, নয়ন এবং কমল, নয়ন কিন্তু এখানে একটি বিশেষ্য এবং কমল, কমলটি কিন্তু এখানে বিশেষিত করা হয়েছে অর্থাৎ এটি বিশেষণ। তাহলে এটি কিন্তু উপমান কর্মধারায়, কারণ এখানে আমরা জানি প্রথমটি বিশেষ্য এবং পরবর্তীতে বিশেষণ হলে সেটি উপমান কর্মধারায়। এখানে দেখি আমাদের ব্যাখ্যা কি দেওয়া আছে। সমাসের অর্থ বোঝাবার জন্য সম্বন্ধযুক্ত পদগুলোকে যে বাক্য দ্বারা ব্যাখ্যা করা হয় তাকে ব্যাস বাক্য বলে। উপমেয় যাকে তুলনা করা হয় এর সাথে উপমান এর যে সমাস হয় তাকে উপমিত কর্মধারায় বলে। এখানে আমরা দেখি যে উপমেয় যোগ উপমান যোগ সাদৃশ্যবাচক শব্দ উপমিত কর্মধারায় সমাস। নয়ন কমলের ন্যায়, নয়ন কমল, অধর বিম্বের ন্যায়, বিম্বাধর, কথা অমৃতের তুল্য, কথামৃত। এবার পরবর্তী প্রশ্নে চলে যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ হলো ন্যায়বাগীশ, নৈয়ায়িক, ন্যায়পাল এবং ন্যায়ারিদ্ধ। আমরা জানি যে এক কথায় প্রকাশগুলো যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে কিন্তু এটির সহজে আনসার দেওয়া সম্ভব। সেটি হচ্ছে ন্যায়শাস্ত্র পণ্ডিত ব্যক্তি হলেন নৈয়ায়িক। তো এবার পরবর্তী প্রশ্ন, বোল্ড আ বোল্ড ফ্রম দ্য ব্লু এটির বাংলা প্রবাদ হলো বিনা মেঘে বজ্রপাত। আর এটিও সেই একই রকম এক কথায় প্রকাশ এর মতো যদি এগুলো মেমোরাইজ করা যায় তাহলে কিন্তু এটিরও সহজে আনসার দেওয়া সম্ভব। পরবর্তী প্রশ্ন হচ্ছে উত্তম শব্দের সমার্থক নয়, উত্তম শব্দের সমার্থক নয় উপাদেয়, উৎকৃষ্ট, বরেণ্য নাকি অভিরুচি। এটির আনসার কি আছে? এটির আনসার সবাই দাও। এটির আনসার কি হবে সবাই কমেন্টে জানানোর চেষ্টা করো। উত্তম শব্দের সমার্থক নয় কোনটি? উপাদেয়, উৎকৃষ্ট, অভিরুচি নাকি বরেণ্য? আচ্ছা, অনেকে কমেন্ট করছো। এটির উত্তর হচ্ছে উত্তর সি এবং এটি উত্তম শব্দের সমার্থক হচ্ছে উপাদেয়, উৎকৃষ্ট, উৎকৃষ্ট, বরেণ্য, শ্রেষ্ঠ, প্রধান, ভদ্র, অগ্রণী ইত্যাদি। অভিরুচি, অভিপ্রায়, বাসনা, আগ্রহ, স্বাদ ইত্যাদি হচ্ছে ইচ্ছে অর্থে। অর্থাৎ উত্তম শব্দের সাথে কিন্তু উপাদেয়, উৎকৃষ্ট, বরেণ্য এগুলো যায়, কিন্তু অভিরুচি মানে ইচ্ছা অর্থাৎ দুইটা কিন্তু সমার্থক শব্দ নয়, এটা অন্য আরেকটা শব্দ। সেজন্য এটির তো এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এবং আমাদের কাছে আর দুইটাই প্রশ্ন আছে, এরপরে আমাদের মহসিন স্যার, আমাদের মহসিন ভাইয়া তিনি আসবেন এবং তিনি ইংলিশের সলভ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 15 নম্বর প্রশ্ন, যে নিচের যেটি শুদ্ধ বানান। এখানে উচ্ছল, ইদানিং, বৈপরীত্য এবং অপরাহ্ন দেওয়া আছে। এখানে আনসার হিসাবে এ এবং সি এই দুইটিকে হচ্ছে শুদ্ধ বানান বলছে। ইদানিং এর শুদ্ধ রূপ হচ্ছে ইদানিং, এখানে নয় দীর্ঘিকার হবে, এবং অপরাহ্ন এর শুদ্ধ রূপ হচ্ছে অপরাহ্ন হয়, এখানে এটা মূর্ধন্য ন, অর্থাৎ এই দুইটি কিন্তু ভুল এবং এই দুইটি শুদ্ধ। এবং অপরাহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন এটিকেও কিন্তু শর্টকাটে জানার একটা
উপায় আছে, সেটিও আমাদের যে শর্টকাট সেগমেন্ট থাকবে সেখানে কিন্তু আমরা এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও থাকবে। তোমরা আইস্কুল বাংলাদেশের সাথে থাকলে কিন্তু এই বিষয়েও বিস্তারিত জানতে পারবে। তো এবার পরবর্তী প্রশ্ন যাচ্ছি, এবং পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ক্রন্দশী শব্দের আভিধানিক অর্থ কী? ক্রন্দশী শব্দের আভিধানিক অর্থ কান্নাকাটি, কাঁদুনি, নাকি আকাশ ও পৃথিবী, জল ও স্থল? এটির সঠিক উত্তর হচ্ছে আনসার সি, আকাশ ও পৃথিবী। তো এর মাধ্যমে কিন্তু আমাদের যে বাংলার কোয়েশ্চেন সলভ 2019-20 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি কিন্তু শেষ হলো। এরপরে আমাদের মহসিন স্যার তিনি আমাদের সামনে আসবেন এবং তিনি আমাদের ইংলিশের সলভ দিবেন। তো আহ্বান জানাচ্ছি আমাদের মহসিন ভাইকে। আসসালামু আলাইকুম। আপনারা খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন। আমরা অলরেডি বাংলা কোশ্চেন সলভ করেছি, এখন ইংলিশ পার্টটা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি আছি সিদ্দিকী মহসিন পাটোয়ারি। আমি ইংরেজির পোর্শনটা আপনাদের মাঝে তুলে ধরব। আমি প্রথমেই বলেছিলাম যে কেন এটা এত গুরুত্বপূর্ণ। এটা এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে যে আপনি যখন কোশ্চেন প্রশ্ন ব্যাংক মানে হচ্ছে বিগত সালের প্রশ্ন যদি আপনি সলভ করতে পারেন, আপনি যদি বুঝতে পারেন কোন টপিক থেকে কোশ্চেনগুলো হয়, আপনি তাহলে খুব সহজেই নিজের মতো করে একটা সুন্দর প্রিপারেশন নিতে পারবেন। তো যাই হোক, আমরা অলরেডি চলে আসছি আমাদের জেনারেল ইংলিশে। অলরেডি আমরা জানি যে টোটাল কোশ্চেন থাকবে টোটাল 16টি। এই 16টি কোশ্চেন আমি দেখিয়ে দেব এবং কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো থেকে কোশ্চেনগুলো টাচ হয় সেটাও আমি দেখানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো আমি শুরু করলাম। আর আমার মনে হয় যে আমরা যে সেগমেন্ট নিয়ে আগাচ্ছি, দ্যাট মিনস আমরা যে কোশ্চেন সলভ নিয়ে আগাচ্ছি, আর তোমরা যারা এখানে আছো, লাইভে আছো, তোমরা যদি একটু শেয়ার না করো, তোমরা যদি একটু না জানাও, তাহলে হচ্ছে যে অন্যরা কিন্তু জানবে না। আর অন্যরা না জানলে দেখা যাচ্ছে যে আমরাও দেখব, দেখা যাবে যে আমরা আমাদের উৎসাহ হারিয়ে ফেলবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা এটা ভালোভাবে প্রচার করার জন্য তোমরা নিজেদের অবস্থান থেকে টাইমলাইন বা তোমাদের যেই সব জায়গা রয়েছে সেখানে তোমরা চেষ্টা করবে শেয়ার করার জন্য। ওকে, তাহলে আমি শুরু করলাম 1 নম্বর কোয়েশ্চেন। আমি প্রথমেই যেই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ফ্রেজ আসছে। এই ফ্রেজের অর্থটা চেয়েছে, ইন দ্য সেন্টেন্স দ্য রেস্কিউয়ার স্নেজ দ্য চিলড্রেন ফ্রম এ পারফেক্ট স্টর্ম। এখানে এই পারফেক্ট স্টর্ম, এই পারফেক্ট স্টর্মটার যে আন্ডারলাইন করা আছে, এই ফ্রেজটার অর্থটা কি, মানে এটা তারা কি বুঝিয়েছে। তো আমরা একটু দেখি, গাস্টি ওয়াইন্ড মানে হচ্ছে দমকা বাতাস, ঠিক আছে। তা আমি একটু কোয়েশ্চেনটা অ্যান্সারটা পরের কোয়েশ্চেনগুলো চেষ্টা করব যেন কোয়েশ্চেনের উত্তর না দেখা যায়, তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি যে এখানে গাস্টি ওয়াইন্ড হচ্ছে দমকা বাতাস, আর ওস্ট সিচুয়েশন এটা হচ্ছে যে আমরা জানি খারাপ পরিস্থিতি, তারপর হচ্ছে গ্রেভ ইলনেস এ গ্রেট চ্যালেঞ্জ। তো এই ক্ষেত্রে আমার যে আন্ডারলাইন ফ্রেজটা আছে সেটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমি যতই অপশন পড়ি কোনো লাভ হবে না। তো এই পারফেক্ট স্টর্ম অর্থ হচ্ছে, আন্ডারলাইন ফ্রেজের অর্থ হচ্ছে সবচেয়ে খারাপ পরিস্থিতি। তোমরা আছো না, তোমরা অনেকেই আছো খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছ। তো সেই ক্ষেত্রে বলতে পারো যে আমি পারফেক্ট স্টর্মের মধ্যে আছি। তো যদিও এটা শুনতে কেমন যেন মনে হচ্ছে পারফেক্ট মানে পজিটিভ, বাট স্ট্রম কিন্তু পজিটিভ না। বাট তুমি যখন দেখতেছো যে পারফেক্ট স্ট্রম, হ্যাঁ তোমার কাছে একটু পজিটিভ আসতে পারে, বাট না, পারফেক্ট স্টর্ম অর্থ হচ্ছে কি সবচেয়ে খারাপ পরিস্থিতি। দ্যাট মিনস আমরা এই 4টি অপশনের ভিতরে যে অপশনটা নিব সেটি হচ্ছে দ্য ওস্ট সিচুয়েশন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এইবার আসো আমরা একটু খেয়াল করবো দ্বিতীয় কোয়েশ্চেনে। আচ্ছা, দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা দেওয়ার চেষ্টা করো। অ্যান্সার দেখাতে গেলেই তোমাদের অ্যান্সার চলে আসে, তারপরও আমি চেষ্টা করব পরবর্তীতে এগুলা করার জন্য। যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস, আমরা পরবর্তীতে সেগুলো খুব ভালোভাবেই আশা করি মিট করে নিতে পারবো। তো আসো আমরা দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি। দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে যে এমানসিপেশন। তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, আমি তোমাদেরকে বারবার বলি, সেটা হচ্ছে যে আমার ক্লাসে যারা আমার ক্লাস করো তাদেরকে আমি বলি যে টেক্সট বুক বেসড কোয়েশ্চেন আসে মাস্ট, সেটা রিটেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এমসিকিউর ক্ষেত্রে। এই যে তোমরা যারা দেখতেছো এই যে এখানে এমানসিপেশন, এটা কিন্তু তোমাদের ইউনিট 1 থেকে নেওয়া,
তাই না? এটা ইউনিট 1 থেকে নাও। এখন তোমরা হচ্ছে যে বিভিন্ন বই পড়ো ভোকাবুলারির জন্য, বাট আমি বলবো যে আগে তুমি বেসিক বইটা পড়ো, হচ্ছে যে তোমাদের টেক্সট বই। তোমরা যে টেক্সট বইটা পড়বে, তোমাদের টেক্সট বই থেকে কিন্তু কোয়েশ্চেন আসে বি ইউনিটে সবচেয়ে বেশি, সেটা এমসিকিউ হোক রিটেন হোক। দেখো ইমানসিপেশন কিন্তু তোমরা অনেক বই পড়েছো, বাট দেখা গেল যে বই থেকে দিয়ে ফেললো। এই যে এখানে একটা জ্বলন্ত উদাহরণ আমরা পাচ্ছি, এমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, দ্যাট মিনস আমাদের এখানে অ্যান্সার হবে ফ্রিডম। অ্যান্সার হবে কি? ফ্রিডম। তো আমি যেটা বলছিলাম, টেক্সট বুকটা অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়বে, যাতে করে তোমাদের এই জায়গাগুলো, সেটা সিনোনিম অ্যান্টোনিম হোক বা তোমাদের অন্য যেই জিনিসগুলো হোক, তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, আচ্ছা এইবার আসো আমরা একটু খেয়াল করব। হ্যাঁ, অনেকেই সালাম দিয়েছ, অনেকেই সালাম দিয়েছে। আচ্ছা, আমি তোমাদের সালাম দে, হ্যাঁ রায়হান সর্দার, শুভ বিকাল স্যার। রায়হান শেয়ার করে দাও, আমার আরও পার্টিসিপেন্ট পেলে ভালো লাগবে। আমি যেহেতু এই ক্লাসগুলো করলে তোমরা ক্লাসগুলোর পরে বুঝতে পারবা যে তোমাদের কি লাভ হচ্ছে। অনেকেই হয়তো বা ভাবতেছে যে ক্লাসটা কেন করব, আমরা তো পাচ্ছি, অ্যান্সার দেখতে পাচ্ছি, কিন্তু আমি এর মাঝে অনেক কিছু ইনফরমেশন দিব যেগুলো তোমাদের খুব কাজে দিবে। হ্যাঁ, তো আসো এমানসিপেশনের বিষয়টা বলছিলাম, তোমাদের টেক্সট বই থেকে ইউনিট 1 থেকে এসেছে। ওকে, নেলসন ম্যান্ডেলা থেকে এসেছে, একবারে বরাবর বলে দিলাম। ঠিক আছে, যে উনি বলছিলেন আমরা পলিটিক্যাল এমানসিপেশন পেয়েছি, তাই না? এমানসিপেশন ওয়ার্ডটা। তো তোমরা বেসিক হ্যাক্স যে আমাদের টেক্সট বইটা আছে, ওইটা পড়লে আশা করি এমসিকিউ এবং রিটেন দুইটাই তোমার কভার হয়ে যাবে। বেসিক হ্যাক্স ইংলিশ ফর টুডে, তো তোমরা যারা আছো এটা কালেক্ট করে নিলে আশা করি এটার একবার কমন পাবে ইনশাল্লাহ। এইবার আসো পরেরটা, 3 নম্বর কোয়েশ্চেন, একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। তোমরা একটু অ্যান্সারটা দাও, যেহেতু ভালো হয়েছে যে এখানে অ্যান্সারটা দেখা যাচ্ছে না। তোমরা যারা আছো লাইভে আছো, তোমরা একটু অ্যান্সার করে দিবে যে অ্যান্সারটা কি হবে। আমাকে দেখা যাচ্ছে মনে হয়, ওই যে ছোট করে দেখা যাচ্ছে। তো তোমরা, আমিও দেখতে পাচ্ছি, তোমরা যারা যারা আছো, হ্যাঁ অ্যান্সারটা করে ফেলো। কারা কারা অ্যান্সার করতেছো এখন দেখা যাবে। ওকে, আচ্ছা অনেকে অ্যান্সার করতেছো। ওকে গুড। আসো, এটা একটা পাংচুয়েশন, কারেক্ট পাংচুয়েশনের বিষয়টা তুলে ধরা হয়েছে। এখন কথা হচ্ছে আমরা কারেক্ট পাংচুয়েশনটা কিভাবে করব। অনেকে অ্যান্সার দিয়েছো, হ্যাঁ বি দিয়েছো, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ বি। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো, মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর। এখন কথা হচ্ছে এই জায়গাটায় যেহেতু তোমাদেরকে এটাকে আমি বলি, আমি একটু বুঝি, একবার বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। এটাকে বলি অ্যাপোজিশন। এটাকে কি বলে? অ্যাপোজিশন। তোমরা যারা গ্রামাটিক্যালে একটা টপিক পড়েছে অ্যাপোজিশন, অ্যাপোজিশন মানে হচ্ছে, অ্যাপোজিশনের অর্থটা হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। নাউন সম্পর্কে কি দিবে? অতিরিক্ত তথ্য দিবে, দ্যাট মিনস এক্সট্রা তথ্য দিবে। ধরো আমি বাংলায় বলি এটাকে পাম দেওয়া, মূলা পাম দেওয়া। হ্যাঁ, ওরে বন্ধু তোর নাম আক্কাস কিন্তু লাগতেছে তোরা ঝাক্কাস। এই যে আক্কাসরে তুমি কি বলতেছো, ঝাক্কাস বলে একটু মডিফাই করে দিচ্ছ না, এটা হচ্ছে অ্যাপোজিশন। তো এখানে দেখো, মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর। এই যে কমাটা আছে, এখানে যে কমাটা রয়েছে, এখানে মাই আন্ট মানে হচ্ছে যে আমার আন্টিকে বোঝাচ্ছে, হু লিভস ইন সিলেট। এই যে এখানে কিন্তু বলতে পারো মাই আন্ট ইজ এ ডক্টর। তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি গ্রামাটিক্যালটা বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা যায় কি, মাই আন্ট ইজ এ ডক্টর। বাট তুমি যদি এটাকে যখন বলো মাই আন্ট হু লিভস ইন সিলেট, যিনি সিলেটে বসবাস করেন, তার মানে তুমি অতিরিক্ত তথ্য দিচ্ছ। তো এই অতিরিক্ত তথ্য দিয়ে তুমি যেটা প্রকাশ করছো, এটা হচ্ছে দুইটা কমার মাঝখানে দিতে হয়। ঠিক আছে, দুইটা কমার মাঝখানে দিতে হয়, যেহেতু দ্যাট মিনস এখানে একটা কমা আছে, আমাদের আরেকটা কমা লাগবে। আশা করি তোমরা যারা আছো তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে ভাইয়া বলো জি ভাইয়া বুঝছি, বা জি লিখলেই হবে। তোমাদের যেহেতু শেয়ার করতে কষ্ট হয়, তার মানে কমেন্ট করতেও কষ্ট হবে মনে হয়। আসো, তোমার ভালো একটা আইডিয়া পাবা। তো একটু দেখো এই কোশ্চেনগুলো, এই 3টা কোশ্চেন আমি তোমাদের অলরেডি পড়িয়েছি। এই 3টা কোশ্চেনের মধ্যে কোন জায়গা থেকে কোশ্চেন আসে? দেখো, এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট থেকে আসছে। এটা কি থেকে আসছে? মেমোরাইজিং পার্ট। 2 নাম্বার কোশ্চেনটা মেমোরাইজিং পার্ট, 3 নাম্বার কোশ্চেন গ্রামাটিক্যাল। দেখো তোমরা কিন্তু নিজেরা বুঝতে পারো যে আসলে আমাদের কোশ্চেনগুলো কিভাবে হয়। এবার 4 নাম্বার কোশ্চেনটা প্রথমেই দেখি, চেঞ্জ ইনটু রিপোর্টেড ফ্রম, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ন্যারেশন, স্পিচ, ন্যারেশন। তো এটা একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। তো তোমরা একটু চেষ্টা করো যে গ্রামাটিক্যাল কোয়েশ্চেনটা তোমরা কিভাবে অ্যান্সার করবে, তাই না? আচ্ছা, তো তোমরা যদি এই যে হোয়াই ডোন্ট ইউ কাম অন মানডে, এটাকে তোমরা যদি ন্যারেট করো, বা হচ্ছে যে তোমরা স্পিচ পরিবর্তন করো, কিভাবে হবে বা কি হতে পারে? হ্যাঁ, এটা একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু অ্যান্সার দেখা যাচ্ছে না। তোমরা একটু অপশনগুলো দেখে অ্যান্সার করার চেষ্টা করবে। এখানে দেখো অ্যান্সার অলরেডি দেখে ফেলেছো। আচ্ছা যাই হোক, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা
ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো এখানে কি আছে, সাইন অফ ইন্টারোগেশন আছে, যেহেতু আমাদের সাইন আছে, প্রশ্নবোধক সাইন আছে, দ্যাট মিনস ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমরা আস্কড নেই, কি নেই, আস্কড। তো এখানে অবশ্যই কি হবে, আস্কড হবে। এখন কথা হচ্ছে যেহেতু আস্কড হবে তাহলে এ আর বি বাদ, তাহলে দুইটাকে বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম, তাই তো। এবার আসো সি নাম্বার অপশনে, আস্কড মি। এখন যেহেতু আস্কড মি আছে, ডব্লিউএস ওয়ার্ড যেহেতু আছে, ডব্লিউএস ওয়ার্ড যেহেতু আমাদের আছে, ডব্লিউএস ওয়ার্ডটা রাখতে হবে। হোয়াই আই ডিডন্ট গো, আর মনে রাখবা কাম থাকলে কি হয়, গো হয়, কাম থাকলে গো, গো থাকলে কাম। ওকে, আচ্ছা, তো আমাদের অ্যান্সারটা হবে, আমাদের অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে কি সি। বিষয়টা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আসি আমরা পরেরটা খেয়াল করো। দ্য পয়েট উইলিয়াম ব্ল্যাক হ্যাজ কম্পেয়ার দ্য স্কুল বয় টু। আচ্ছা, তোমরা যদি অ্যান্সারটা দেখে ফেলছো, আমি একটু বুঝিয়ে দিই যে আসলে এই দেখো এটা হচ্ছে টেক্সট বুক থেকে কোয়েশ্চেন আসছে। তো আমি তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে দিই যে কোন জায়গা থেকে এই পর্যন্ত কোয়েশ্চেন আসছে। দুইটা কোয়েশ্চেন, আমরা প্রথম দুইটা কোয়েশ্চেন হচ্ছে মেমোরাইজিং পার্ট থেকে, তৃতীয় কোয়েশ্চেনটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট থেকে, চতুর্থ কোয়েশ্চেনটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট থেকে, পঞ্চম কোয়েশ্চেন যেটা সেটা আবার আসছে টেক্সট বুক থেকে। দেখো ভাইয়া, তোমরা যারা বি ইউনিটের কোয়েশ্চেন সলভ করো, বা তোমরা যারা হচ্ছে যে বি ইউনিটের প্রস্তুতি নিচ্ছ, আমি তোমাদেরকে বলবো যে কোন পার্টটা থেকে কোয়েশ্চেন আসছে সেটা আগে বুঝো, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এই ক্লাসটা কি তোমাদেরকে ভালো লাগছে না? যদি ভালো না লাগে, আমার মনে হচ্ছে যদি ভালো না লাগার কারণেই তোমরা শেয়ার করছো না, একটু শেয়ার করে দাও প্লিজ ভাইয়া। আমাদের এই নতুন যে উদ্যোগটা, এই নতুন উদ্যোগে তোমরা সাড়া না দিলে কিন্তু আমরা মোটিভেশন হারিয়ে ফেলবো। তো একটু সবাই শেয়ার করে দাও নিজেদের টাইমলাইনে। আচ্ছা, আর যেহেতু একবারই প্রথম ক্লাস, আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে ইন্টারনেট জনিত বা বিভিন্ন জনিত, তোমরা যদি একটু করো তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো এখানে 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখো যে উইলিয়াম ব্ল্যাক, তোমরা যারা স্কুল বয় কবিতাটি পড়েছ, স্কুল বয় যে কবিতায় যে এ কেসড বার্ড, একটা খাঁচায় বন্দি পাখি সাথে তুলনা করা হয়েছে, কারণ বালকটি স্কুলের নিয়মকানুন পছন্দ করে না, সে বাইরে খেলতে পছন্দ করে, আবহাওয়া উপভোগ করতে চায়, সে স্কুলকে বন্দি খাঁচা হিসেবে গণ্য করে। দ্যাট মিনস স্কুল বয় কি করেছে, এই কেসড বার্ডের সাথে তুলনা করেছে। ওকে, এবার আসো পরেরটা একটু আমরা খেয়াল করব। কলেরিজ পোয়েম দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার ইজ এ, এই যে এখানে হচ্ছে যে আমাদের লিটারেচার ভিত্তিক কোশ্চেন আসছে। এসটি কলেরিজ দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, একটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস, ঠিক আছে। এখানে যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে যে আমরা লিরিক আছে, সনেট আছে, ওড আছে, ব্যালাড আছে, কিন্তু আমাদের লিরিক দিলে হবে না, কি দিতে হবে, ব্যালাড। ওকে, আমাদের অ্যান্সারটা হবে ডি। তো আসো একটু পরে চলে যাই। উই হ্যাভ নট বিন গিভেন আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন, অন দ্য পেশেন্টস কন্ডিশনস। ওকে, এখন দেখো এটা একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, এটা একটা কি কোয়েশ্চেন, গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। তো তোমরা যারা এতদিন প্রস্তুতি নিচ্ছ বা যারা প্রস্তুতি নিবে, তোমরা একটু মনে রাখবে সাম হচ্ছে অ্যাফার্মেটিভে বসে আর এনি হচ্ছে নেগেটিভে বসে। আমি আবার বলছি, একটু শর্টকাটে বলছি, সাম হচ্ছে অ্যাফার্মেটিভে বসে আর নান আমাদের এনি হচ্ছে নেগেটিভে বসে। যেহেতু কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি হ্যাভ নট বিন গিভেন, দ্যাট মিনস নেগেটিভে আছে, আমাদের অ্যান্সারটা দিতে হবে কি, এনি দিতে হবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে ভাইয়া কেন মাছ হলো না, কেন নান হলো না? মাছের পরে কি হবে, আনকাউন্টেবল নাউন হবে, যেহেতু আপডেট আনকাউন্টেবল নাউন না, এই জন্য আমাদেরকে অ্যান্সার এটা হবে না। আর নানের পরে নান অফ দ্য, যেমন আমরা বলি নান অফ মাই ফ্রেন্ডস, এভাবে আমরা ইউজ করি, সেক্ষেত্রে নান আপডেট হবে না, এখানে নো হবে, কি হবে, নো হতে পারতো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার আসো অ্যান্সারগুলো দেখা যাচ্ছে। যাক, পরবর্তীতে আমরা যে ক্লাস নিব সেখানে অবশ্যই আমরা এই অ্যান্সারগুলো একটু পরে দিব, যাতে করে তোমরা কোয়েশ্চেন দেখে নিজেরা একটু রিয়েলাইজ করতে পারো। দেয়ার ইজ এ লিবারেশন স্কাল্পচার ড্যাশ আর্টস বিল্ডিং অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা। ওকে, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছো বা তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাবে বা ভর্তি হয়ে চান্স পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ঘরে ফিরে যাবে, তখন দেখবা যে আর্টস বিল্ডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে একটা কি আছে, ভাস্কর্য আছে। তো এখানে যে জিনিসটা বলছে, এখানে যেটা বোঝায় কলা ভবনের পিছনে না, কলা ভবনের সামনে, তাহলে কলা ভবনের সামনে যেহেতু বোঝায়, আর সামনে বোঝালে আমরা জানি ইন ফ্রন্ট অফ হয়, কি হয়, ইন ফ্রন্ট অফ হয়। ওকে, বিষয়টা কি বুঝতে পেরেছো ভাইয়া? জি, যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা যেই বইটি থেকে আমরা সলভ করাচ্ছি সেটি হচ্ছে অরবিট কোয়েশ্চেন ব্যাংক। অরবিট কোয়েশ্চেন ব্যাংক তোমরা যারা দেখছো একবারে ব্যাখ্যা আকারে দেওয়া আছে। তারপর আমরা চেষ্টা করছি তোমাদেরকে এই কোয়েশ্চেনগুলো কোন টপিক থেকে আসছে, কিভাবে আসতে পারে, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। এরপর আসে, তার মানে হচ্ছে এর পরেরটা আমরা দেখব, সেটা হচ্ছে পিপল লাউডেড ম্যান্ডেলাস হিউম্যানিটি, kindness and dignity in the sentence the present form of the underlined word is। দেখো ভাইয়া কি মজার বিষয়, তোমরা যারা বি ইউনিটে আছো, আমি আবার বলছি টেক্সট বুক থেকে কতগুলো কোয়েশ্চেন দিয়েছে,
চিন্তা করে দেখো, অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছে না, টেক্সট বই থেকে অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছে, এই এর মধ্যেও এটা একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। দেখো প্রেজেন্ট ফ্রম বের করতে বলেছে, বাট প্রেজেন্ট ফ্রম বের করলেই কি হয়, কোয়েশ্চেনটা কিন্তু টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, তাহলে হচ্ছে গ্রামাটিক্যাল কোয়েশ্চেনটা কিন্তু টেক্সট বই থেকে নেওয়া হয়েছে। তার মানে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ টেক্সট বইয়ের মানে এটার আমি এক কথায় বলবো, যারা বি ইউনিটে আছো টেক্সট বইয়ের প্রিপারেশনটা তোমার নিতেই হবে। আর এখানে সাজানো গোছানো টেক্সট বেসিক, এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সটের একবারে এ টু জেড তোমরা বুঝার, মানে অনেকে শুরু করতে চাইলেও শুরু করলা কিন্তু শেষ করতে পারো নাই, বাট আমার মনে হয় যে একটা গোছানো প্রস্তুতি দরকার। গোছানো প্রস্তুতি হলে তোমাদের জন্য এটা একেবারে ইজি হয়ে যাবে। তোমরা যারা অলরেডি পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে বিউপিতে পরীক্ষা দিয়েছ, তারা কিন্তু অলরেডি বুঝতেছো, বা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তারা বুঝতেছে যে টেক্সট বই থেকে কী ধরনের কোয়েশ্চেন আসে। তো এটা আমরা যে জিনিসটা বলবো, টেক্সট বইয়ের সাজানো গোছানো প্রিপারেশনের জন্য তোমরা অবশ্যই কি করবে, ইংলিশ ফর টুডে বেসিক হ্যাক্স বইটা একটু কালেক্ট করে নিবে, খুব সুন্দরভাবে গোছানো আছে। তো এখানে বলছে লাউডেডের প্রেজেন্ট ফ্রম, দ্যাট মিনস লাউড হবে, কি হবে, লাউড হবে, অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে কি ডি। ওকে, এরপরে খেয়াল করো, দ্য ওয়ার্ড ডায়াসপোরা ইজ রিলেটেড টু, আমি আবার বলতে হয় টেক্সট বই নিয়ে এত বেশি বলতে হচ্ছে, আসলে তোমাদেরকে এই যে এখন আজকে ডিরেক্ট দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারতেছো, এই কারণে আমার মনে হয় যে বুঝতে পারতেছো যে কেন আমি এত টেক্সট বই করতেছি। দেখো ডায়াসপোরা, বলো তো ভাইয়া, তোমরা যারা ইন্টারমিডিয়েট শেষ করে আসছো বা তোমরা যারা অ্যাডমিশন দিবে, তোমাদের কাছে কিন্তু একটা বই ছিল ইংলিশ ফর টুডে, তাই না, ওইখানে ডায়াসপোরা ছিল। তো ডায়াসপোরা, এই কোয়েশ্চেনটা করছে ডায়াসপোরা দিয়ে, তাহলে ডায়াসপোরা ইজ রিলেটেড টু, দ্যাট মিনস আমরা জানি ডায়াসপোরা অর্থ হচ্ছে আদিতে একই জাতিভুক্ত বা সংস্কৃতির বাহক কোনো সম্প্রদায়ের ছড়িয়ে ছিটিয়ে বিশ্বের অন্য প্রান্তে বসবাস। যেমন আমাদের রোহিঙ্গা যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জাতিভুক্তি বা সংস্কৃতির বাহক হয়ে বিভিন্ন সম্প্রদায়ে ছড়িয়ে ছিটিয়ে আমাদের দেশে এসেছে, তাই না। তো এখন কথা হচ্ছে এটার অর্থের দিকটা হচ্ছে মাইগ্রেশন, মানে এক দেশ থেকে অন্য দেশে গমন বোঝায়। তার মানে এখানে অবশ্যই আমাদের অ্যান্সারটা হবে মাইগ্রেশন। ওকে, এরপরে আমি অন্যান্য আমাদের যে ওয়ার্ডগুলো আছে এগুলো সিনোনিমে দিয়েছি, এর অর্থগুলো দেওয়া হয়েছে অরবিট প্রশ্ন ব্যাংকে। এরপরে খেয়াল করো পরেরটা। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করবো পরের কোশ্চেনটা কি থেকে দেওয়া হয়েছে। এখানে চুজ দ্য বেস্ট ইন্টারোগেটিভ ফ্রম এভরিওয়ান হেটস এসি থ্রোয়িং। ওকে, তার মানে এখানে আমাদের বলছে যে এখানে আমরা তো কোশ্চেন বিভিন্নভাবে করতে পারি, বাট এখানে কোনটা এটার জন্য পারফেক্ট ইন্টারোগেটিভ ফর্ম হবে। ওকে, এভরিওয়ান হেটস অ্যাসিড থ্রোয়িং। এখন কথা হচ্ছে এভরিওয়ান মানে কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে, তাই না। তাহলে ব্যক্তিকে যেহেতু বুঝাচ্ছে, আমরা জানি ব্যক্তিকে যদি আমরা কোয়েশ্চেন করি বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা প্রথমেতে যে জিনিসটা খেয়াল করব, এনি ওয়ান, এই এনি ওয়ানটা দেখব, এনি ওয়ান। তাহলে এনি ওয়ান হচ্ছে সিঙ্গুলার, মনে রাখবা, এনিবডি, এনিথিং, এনি ওয়ান এগুলা থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। আর ভার্বটা যেহেতু সিঙ্গুলার হয়, তাহলে ডু হবে না ডাজ হবে, কি হবে, ডাজ হবে। তাহলে এই নাম্বার অপশনটা ভুল হবে, এই যে নাম্বার অপশনটা কি হবে, ভুল। বি নাম্বার অপশন, ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান হেট। ভাইয়া মনে রাখবা, এখানে অক্সিলারি ইজ আছে, আবার এর সাথে কিন্তু ক্যান বসে না, কি বসে না, ক্যান বসে না, ঠিক আছে। এখানে কেন ক্যান বসে না আমি একটু পরে তোমাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান হেট, এখন কথা হচ্ছে এখানে কিন্তু দুইটার জায়গায় একটা মানে বিপরীতার্থক অর্থ দিচ্ছে। ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান হেট অ্যাসিড থ্রোয়িং, ক্যান পারা, বাট এখানে বলছে এভরিওয়ান হেটস অ্যাসিড থ্রোয়িং, এখানে টোটালি বলছে যে হেট করতেছে, ঠিক আছে। এবার আসো পরেরটা, পরেরটা দেখো, ডাজ এনিওয়ান লাইক অ্যাসিড থ্রোয়িং। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি আছে, সরি এখানে সি নাম্বারটা আমি বাদ দিয়ে গেছি, সি নাম্বারটা একটু বলতেছি, হু ডাজ অ্যাকসেপ্ট অ্যাসিড থ্রোয়িং। এখন কথা হচ্ছে হু ডাজ অ্যাকসেপ্ট, এখানে কিন্তু বলছে এভরিওয়ান হেটস অ্যাসিড থ্রোয়িং, বাট এখানে তুমি হেটসের সাথে বিপরীতার্থক একটা শব্দ তুমি দিতে পারো, যেমন লাইক, ঠিক আছে, লাভ। তো সেই ক্ষেত্রে আমরা বিপরীতার্থক যেহেতু দিতে চাচ্ছি, যেহেতু আমরা এটাকে প্রশ্নবোধকভাবে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে ডাজ এনিওয়ান লাইক কি অ্যাসিড থ্রোয়িং। তো আমরা যে জিনিসটা খেয়াল করব, একেবারে সহজ কথায় বলে দিই, এইখানে যে জিনিসগুলো বললাম এগুলো যদি তোমার নাও মনে থাকে, এক কথায় বলবা যে এভরিওয়ান যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, সেখানে আমরা বলবো ইজ দেয়ার এনিওয়ান, কি বলবো, ইজ দেয়ার এনিওয়ান বাট অথবা ডাজ এনিওয়ান, ইজ দেয়ার এনিওয়ান অথবা কি বাট বা ডাজ এনিওয়ান। ওকে, বুঝতে পেরেছে কি, দেখি সবাই যারা লাইভে আছো। ওকে ওকে, থ্যাংক ইউ। তার মানে এখানে বেস্ট অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার অপশন। অনেকগুলোই প্রশ্ন প্যাটার্ন পেয়েছি, বাট বেস্ট হচ্ছে ডি। এই যে মজার একটা বিষয়, এটা বিউপি তো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু একটু কঠিন ইয়েভাবে করে কোশ্চেনটা। ধরো অ্যান ইলেক্টেড মেম্বার ক্যান টেক দ্য ডিসিশন। তো এখানে দেখো ইলেক্টেড মেম্বার, মেম্বার হচ্ছে কি নাউন, আর নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে,
নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে ভার্ব, কনজাংশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ওকে, এরপর আসো 12 নম্বর থেকে 13 নম্বর কোশ্চেনটা চলে গেলাম। কারেক্ট স্পেলিং। তোমাদেরকে আমি এর আগে থেকে বলেছিলাম, যারা আমাদের রীতিমতো ক্লাস করো, যে কারেক্ট স্পেলিংগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, আর আয়ত্ত করার জন্য অবশ্যই লিখে লিখে পড়বা। যেমন দেখো এই এসুরেন্স, এসুরেন্স কিন্তু দুইটা এস, বাট এএনসি, দেখো এইভাবে মনে রাখবা, এএনসি তো থাকবেই মাস্ট, বাট দুইটা এস হবে, দুইটা কি হবে? এস হবে। তাইলে এখানে দেখো দুইটা এস এতে আছে, হতে পারে এখানে দুইটা এস নাই, বাদ এখানে দুইটা এস আছে কিন্তু দুইটা আর আছে না, একটা আর হবে। ওকে, আর ইএনসি হবে না, এএনসি হবে। কি হবে? এএনসি। তারপরে দেখো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অরিজিনাল। তো স্বাভাবিকভাবে তোমরা যারা জানো সেটা হচ্ছে যে সমার্থক যদি অরিজিনাল বলি, অরিজিনালের সমার্থকটা আমরা এইভাবে খেয়াল করব যে অ্যামিউজিং, তারপর হচ্ছে কি আর্টিফিশিয়াল। অ্যামিউজিং মানে হচ্ছে কি মজাদার, তারপরে আর্টিফিশিয়াল মানে কি কৃত্রিম, আর ট্রু মানে কি সত্য, অ্যাকুমুলেট মানে কি পুঞ্জীবিত করা বা স্তূপকার করা। তো আমরা যে জিনিসটা খেয়াল করবো, এখানে মজাদার হবে না, কৃত্রিম হবে না, যেহেতু এটা বিপরীতার্থক হয়ে যায়। তারপর হচ্ছে পুঞ্জীবিত করা হবে না, আমাদের অ্যান্সার হবে কি? ট্রু। ওকে, বিষয়টা আশা করি বুঝতে পেরেছে সবাই। ওকে, আমরা খুব কাছাকাছি চলে আসছি, আমরা বেশি সময় নিব না, বিকজ তোমাদের এই প্রশ্ন ব্যাংক সলভ করলে তোমাদের একটা জিনিসই ক্লিয়ার হওয়া সম্ভব হবে, সেটা হচ্ছে যে তোমার অবস্থান কি, তুমি আসলে কোন টপিকগুলোর উপরে প্রিপারেশন নিতেছো, কোন টপিকগুলো তুমি প্রিপারেশন নিবে। ওকে, সেটা ক্লিয়ার হলে কিন্তু তোমার জন্য পরীক্ষা একেবারে ইজি হয়ে যায়। বাট আমরা হচ্ছে যে না বুঝে অনেকগুলো টপিক পড়তে থাকি, কিন্তু না, এই নিজেরটা নিজেই বুঝতে পারবা কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন হয়। যেমন দেখো শুভ ate 4 pieces of হিলসা fish at dinner, এখানে প্যাসিভ করতে বলছে। কি করতে বলছে? প্যাসিভ। তাহলে দেখো 4 pieces of হিলসা at dinner, ওয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া, যে জিনিসটা খেয়াল করবো, ওয়ার এট, নাউজুবিল্লাহ, বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার মানে এটা ভুল আছে। তারপরে at dinner 4 pieces of হিলসা fish শুভ ate, হ্যাঁ, এটা যেহেতু প্যাসিভ করতে বলছে, এটা তো জীবনও হচ্ছে না। তারপরে দেখো 4 pieces of হিলসা fish ওয়ার ইটিং বাই, এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স নাই, এখানে কোথাও কি কন্টিনিউয়াস টেন্স আছে যে আমরা আইএনজি নিব? না, এটা নেওয়া যাবে না। দ্যাট মিন্স আমাদের সি নাম্বার অপশনটাও বাদ। আর ডি নাম্বার অপশন থেকে ডিনার 4 pieces of হিলসা fish ওয়ার ইটেন বাই শুভ, দ্যাট মিন্স এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। তো তোমরা দেখো, তোমরা যদি বুঝতে পারো যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের প্রিপারেশনটা খুব সহজভাবে নিতে পারবা। এবং যারা এই ক্লাসটা দেখছো, আমার মনে হয় যে যারা পরীক্ষা দিবে বা যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। আগেই প্রশ্ন ব্যাংক বুঝতে হবে, আগে বিগত সালে কোয়েশ্চেন বুঝতে হবে। যদি কোয়েশ্চেন না বুঝো, তাহলে এলোমেলো প্রস্তুতি হয়ে যাবে। তো অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, তাহলে তোমার ব্রেনের মধ্যে কাজ করবে কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে, কোন টপিকগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। ওকে, তো আমরা চলে যাই 16। তোমরা যারা লাইভে আছো একটু জানাবে তোমাদের আসলে যে আগ্রহ আছে কিনা, আমরা কি এটা কন্টিনিউ করব কিনা। যদি কন্টিনিউ করতে হয় তাহলে আমাদের রেসপন্স লাগবে, আমাদের মোটিভেশন লাগবে। যদি তোমরা ভালো রেসপন্স করো তাহলে আমরা অনেকগুলো ক্লাস নিয়ে হাজির হব। তো আমি চলে আসি একবারই শেষের কোয়েশ্চেনটা নিয়ে, যে অরপিয়াস প্যারেন্টস ওয়ার। হ্যাঁ, এটাও কি টেক্সট বেসের কোয়েশ্চেন। আসলে টেক্সট বুক নিয়ে আর বেশি বলতে চাচ্ছি না, এখানে একটু দেখো। প্রাচীন গ্রিক ধর্মে অরপিয়াস ছিলেন লিজেন্ডারি মিউজিশিয়ান এবং পয়েট। এখন আমি একটু বিস্তারিত এখানে দেখছি। তার অরপিয়াসের মাতা পিতা ছিলেন অ্যাপোলো এবং মিউজ খালিপ। এখানে অরপিয়াসের এই দেখো মাথা